ফাইনালি আপনাদের অনেক কাঙ্ক্ষিত একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি জানি যে এই ব্লগটার জন্য আপনারা অনেকেই অনেক দিন ধরে ওয়েট করে আছেন। এই ব্লগটা তো স্পেশাল ব্লগ, সেটা নো ডাউট, বাট এই ব্লগটা আমার লাইফের বেস্ট একটা ব্লগ হতে চলেছে। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, ঠিক আছে? সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগটা যেখানে শেষ করেছিলাম, আজকে ব্লগটা আমি সেখান থেকেই শুরু করছি। সো আমরা বাইরে থেকে এসে একটু রেস্ট নিয়ে চাটা খেয়ে এখন বসে গেলাম সাজানোর জন্য। খুবই কম জিনিসপত্র দিয়ে সাজাবো, কারণ বেশি জিনিসপত্র দিয়ে সাজাতে গেলে আবার হিজিবিজি হয়ে যায়। আবার আমাদের আজকে একটু বের হওয়ার প্ল্যান আছে। অ্যান্ড আমি এক পাশে বেলুন ফুলাচ্ছিলাম, আরেক পাশে হচ্ছে গিয়ে ভাইয়া এই লেখাগুলো ফুলাচ্ছিল। সো কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু আমরা সবাই মিলেঝিলে করেছি। আর এটা অ্যাকচুয়ালি পর্দার মধ্যে অ্যাটাচ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, তাছাড়া একটু নড়াচড়া করতেছিল। সো এটাকে আমি একটু সিকিউর করতেছিলাম কস্টেপ দিয়ে। আর আমরা না প্ল্যান করে কিছু আনতে পারি না, যেহেতু খুবই তাড়াহুড়ার মধ্যে বের হয়ে হুটহাট করে কিছু একটা পিক করে নিয়েছি। সো প্ল্যান করে এরকম কিছু আনা হয় না যে এটার সাথে এই বেলুন যাবে, ওইটার সাথে এই বেলুন, এরকম। সো যাই ছিল তা দিয়ে আমি কোনো রকমভাবে একটা ডেকোরেশন করে ফেলছি। অ্যান্ড এটা আমার কাছে ভালোই লেগেছে, খুব স্ট্যান্ডার্ড হয়েছে আমার কাছে মনে হচ্ছে। ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা সম্পূর্ণ ব্লগ দেখার পর কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে দেখেন বার্থডে বয় এখানে হচ্ছে গিয়ে গাড়ির একটা চাকা নাই দেখে সে স্কচটেপ দিয়ে গাড়ির চাকা বানিয়ে খেলতেছে। অ্যান্ড ওর খেলনার তো অভাব নাই, এখানে অর্ধেক, তারপর ফল সিলিং এ আপনি অর্ধেক উঠায় রাখছে। আর আমি বেলুনগুলো হচ্ছে গিয়ে চারটা চারটা করে একসাথে করে নিচ্ছিলাম। অ্যান্ড এটা না একদমই ইজি। আপনারা যারা মনে করেন যে এটা অনেক বেশি কঠিন, আমার কাছে এটা দুনিয়ার সবচেয়ে বেশি ইজি কাজ, যে চারটা বেলুন একসাথে করে এরকম ফুল করে ফেলা। অ্যান্ড আমার এই করাটা দেখে আমার আম্মু অনেক সারপ্রাইজ হয়ে যাচ্ছিল যে ও মা, এটা 1 মিনিটের মধ্যে তুমি কিভাবে করে ফেললা। বাই দ্য ওয়ে, আমার আম্মু কিন্তু বসে বসে আমাকে এখানে হেল্প করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। তারপর একটু রুমে গেলাম, রুমে গিয়ে দেখছি যে জামাই শ্বশুর মিলে গল্প করতেছে। সো আমিও তাদের গল্পে শরিক হলাম, কারণ হচ্ছে এখানে বাপিকে কনভিন্স করানো হচ্ছে আরো কিছুদিন থাকার জন্য, যে আমরা ঘুরতে যাব। আর এখানে তো আমাকে থাকতেই হবে। আর এই যে দেখেন আমার বাপ কথা বলতে বলতে কতগুলো যে পান খেয়ে ফেললো। তারপর ফাইনালি সাজানো শেষ হলে আমি আরিশের কেকটা আনপ্যাক করলাম। আর আরিশের জন্য এই সুন্দর কেকটা নেওয়া হয়েছে। এবার এই ডিজাইনটা টোটালি ডিফারেন্ট। অ্যান্ড এই কেকটা আমার আপি চুজ করেছে, আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার অন্তু। অ্যান্ড ট্রাস্ট মি, কেকটা খুব মজা ছিল। অ্যান্ড মনে হয় অনেক বছর পর ভ্যানিলা ফ্লেভারের কেক খাবো। লাস্ট কয়েক বছর ধরে শুধু চকলেট ফ্লেভারের কেক খাচ্ছি। আর বেচারা বার্থডে বয় কেকটা কাটার জন্য যে সে কতক্ষণ ওয়েট করছিল। আর এই হচ্ছে আমার ডেকোরেশন। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি বেলুনগুলো না স্টাক করতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল, পরে আমি ডাবল টেপ স্কচ টেপ দিয়ে আমি আটকাই দিলাম আর কি। আর এই তো বেচারাকে আমি বুঝাতেই পারছি না যে তোমাকে আগে রেডি হতে হবে, তারপর আমরা সবাই মিলে কেক কাটবো। আর এই যে দেখেন যখনই হ্যাপি বার্থডে গানটা লাগানো হলো, তখনই হচ্ছে গিয়ে আমার বাপ্পি প্রচন্ড বিনোদন দিচ্ছিল সবাইকে। আমার বাপ্পি কিন্তু অনেক বেশি মজার মানুষ, আমার বাপ্পি আম্মু দুজনই মজার মানুষ। আর বাপ্পি অনেক ফান করতে পারে। এই যে দেখছেন এখানে বিনোদন দিচ্ছিল। আর এই যে আমি এখানে আম্মুর আদর খাচ্ছিলাম বসে বসে, আর আরিশকে জেলাস ফিল করাচ্ছিলাম। এটা আরিশ বারবারই বলতেছিল ওঠো ওঠো নানু আমার, আমি নানুর কোলে বসবো। আসল কথা হচ্ছে গিয়ে আরিশকে খ্যাপানো আমার সবচেয়ে পছন্দের কাজ। অ্যান্ড ওকে খ্যাপাইতে যে আমার কি ভাল লাগে, মানে সব ছোট মানুষকে খ্যাপাইতে আমার অনেক ভাল লাগে। আর এখানে তো আরিশের নানুকে একদম আদর করে উল্টাই দিচ্ছিল। সে একটু পর পর গিয়ে বলে নানু তোমাকে অনেক বেশি ভালোবাসি, তারপর আদর করে চুমু দেয়, এই একটা অবস্থা। আর এখানে হচ্ছে গিয়ে আরিশের একটা বেস্ট পিক তোলার জন্য, একটা পারফেক্ট পিক তোলার জন্য আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলাম। আর আপি ভাইও অনেক চেষ্টা করতেছিল যে ওকে একটু সুন্দর করে ছবি তুলে দেওয়ার জন্য। বাট আরিশকে না ছবি তোলার সময় হাসি দিতে বলে সে এত ফেক হাসি দেয়, মানে বোঝাই যায় যে আমরা শিখাই দিছি। আর এখানে বাপ্পি স্টিল নাচানাচি করতেছিল। অ্যান্ড আমাকে বলতেছিল তোরা কি আমাকে আমার এই নাচগুলা ভিডিও করে ফেলতেছিস। অ্যান্ড আম্মু দুষ্টামি করে বলতেছিল যে হ্যাঁ তোমার এই নাচ পুরো বিশ্ব দেখবে এখন, তুমি তো পুরো ভাইরাল হয়ে যাবা। সো এরকম দুষ্টামি আর হাসিটার মধ্যে দিন চলে যাচ্ছিল। মাশাল্লাহ, সবাই প্লিজ মাশাল্লাহ বলতে ভুলবেন না আমার ফুল ফ্যামিলিকে দেখে। আর এখানে আপ্পিকে বললাম যে তুমি দাঁড়াও, তোমাদের তিনজনকে আমি একটা সুন্দর ছবি তুলে দিই, সাথে একটু ভিডিও করে দিই। আর এই তো এই হচ্ছে আপনাদের সবার পছন্দের আপু বাংলাদেশি ব্লগার অন্তু। এখানে হচ্ছে গিয়ে আপি অন্য একটা ড্রেস পরা ছিল, পরে আপিকে বললাম যে সবাই ব্ল্যাক পরেছে, ওরা দুইজন ব্ল্যাক পরেছে, তুমি ম্যাচিং করে ব্ল্যাক ড্রেস পরে আসো। পরে আপি একদম 2 মিনিটের মতো চেঞ্জ করে ব্ল্যাক ড্রেস পরে চলে আসলো। আর এই যে দেখেন মাকে লাভ সাইন দিতে দেখে ছেলেও লাভ সাইন দিচ্ছে, দিতে দিতে পরেও যাচ্ছিল। তারপর বাপ্পিকে বললাম যে তুমি একটু দাঁড়াও, তোমার সাথে একটু ছবি তুলে দিই, ভিডিও করে দিই। অ্যান্ড এই যে দেখেন আমার বাপের অবস্থা। বাপ্পি ওয়াজ লাইক নাচানাচি বন্ধ করা যাবে না, এন্টারটেইন করতেই হবে। অ্যান্ড আরিশকে দেখেন কত লক্ষ্মী হয়ে আছে। আর এখানে বাপ্পি আম্মু দুইজনকে দাঁড় করে দিলাম। আরিশ তো আরিশের নানুকে আদর করে উল্টাই দিচ্ছে, আর বাপ্পি নাচানাচি বন্ধ হচ্ছে না। আর এখানে মইনকে বললাম তুমিও আসো, তুমি বাদ পড়বে কেন। বাই দ্য ওয়ে মইন কিন্তু আজকে আমাকে অনেক বেশি ভিডিও করে দিয়েছে, আদারওয়াইজ আমি এত বড় ব্লগ দিতে পারতাম না। মইনে আমাকে টুকটাক অনেকগুলো শুট নিয়ে দিয়েছে। আর এই যে দেখেন বাপ্পির কাণ্ড, মানে টিভিতে তো বার্থডে গান চলতেছিল, তারপরেও সে তার ফোনে বার্থডে গান ছেড়ে নাচানাচি করতেছে। আর বাপ্পির নাচানাচির অন্যতম কারণ হচ্ছে আরিশ যেন সেটা
ভিডিওটা দেখে অনেক বেশি মজা পায় অ্যান্ড একটু হাসি দেয়। আর এই তো মামাকে পেয়ে তো কোনো কথাই নাই, সে খুবই খুশি। তারপর আমি আসলাম যে আল্লাহ আমি আমার ছেলের সাথে একটু ছবি তুলবো না, একটু মজা করবো না? তারপর আমরা একটু ছবি তুলি, মইন আমাকে এই ভিডিওগুলো হালকা একটু করে দেয়। আর ওকে এন্টারটেন করার জন্য আমার থেকে বেস্ট রোল আর কেউ প্লে করতে পারবে না, কারণ আমি হচ্ছে গিয়ে ওকে এন্টারটেন করার মাস্টার। যাই হোক, নিজের কথা নিজেই বলছি। দেন সবাই মিলে আরিশের জন্মদিনে কেকটা কাটলাম। আমরা সবাই হচ্ছে গিয়ে আরিশের দাদা দাদুকে অনেক বেশি মিস করতেছিলাম। যদি পসিবল হতো আমি নিজেই ব্যবস্থা করতাম আঙ্কেল আন্টিকে নিয়ে আসার জন্য, কারণ আঙ্কেল আন্টি থাকলে একদম ফ্যামিলিটা পূর্ণতা পেত। মানে দাদা দাদু আর নানা নানুকে একসাথে নিয়ে কেক কাটার যে একটা ফিলিংস বা একটা স্পেশাল ভাইব সেটা সে পেতো আর কি। বাই দ্য ওয়ে, ওরা হচ্ছে কি কিছুদিন আগে এসে গেছে, তার উপর আন্টি চোখের অপারেশন করানোর কারণে আন্টি একটু অসুস্থ, সবকিছু মিলে ওরা আসতে পারে না। টিয়া ফিজিক্যালি কানেক্ট থাকতে না পারলেও আমরা কিন্তু আঙ্কেল আন্টিকে ভার্চুয়ালি কানেক্ট করে দিয়েছিলাম। যাই হোক, এখন হচ্ছে গিয়ে আরিশে কেক খাওয়ার পালান। সবাই তো খুব স্মুথলি কেক খাওয়াচ্ছে, অ্যান্ড আমার কেক খাওয়ার পালাটা তো দেখতেই পারলেন, ওকে আমি অনেক ঘুরিয়ে তারপর কেক খাইয়েছি। আজকের ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল বলেছি কেন জানেন? কারণ অনেক বছর পর আমার হোল ফ্যামিলিকে আমি একটা ব্লগে দেখিয়েছি, অ্যান্ড যেখানে আমার একদম সম্পূর্ণ পরিবার ছিল এক্সেপ্ট আমার ছোট বোন। আমরা সবাই আজকে আমার ছোট বোনকে অনেক বেশি মিস করেছি। আমার ছোট বোন থাকতে পারলে একদম মানে আমাদের ফ্যামিলিটা পূর্ণতা পেয়ে যেত, যেহেতু আমার ছোট বোনই এখানে অ্যাবসেন্স ছিল। ছোট বোনের এক্সাম প্লাস তার ভাইভার ডেট দিয়েছে, সবকিছু মিলিয়ে সে অনেক বেশি ফ্রাস্ট্রেশনে আছে, দৌড়াদৌড়ির মধ্যে আছে, সেই জন্য অ্যাটেন্ড থাকতে পারে না। আর এই যে এখানে আরিশ মনি তার দাদা দাদুর সাথে কথা বলতেছিল, আমি সেটা একটু ভিডিও করে নিলাম। অ্যান্ড গেস হোয়াট, কেক কাটিং এর পর আমরা রাতে 10টা না জানি 10:30টার মধ্যে বের হয়েছি এখন মেজান খাওয়ার জন্য। এটা একদম হুটহাট প্ল্যানিং এ, মানে প্ল্যানিংটা ছিল যে আজকে যদি ভালো লাগে যাবো, আদারওয়াইজ আমরা কালকে যাব, মানে আজকে যে যাবো এটা একদম 100% সিওরিটি ছিল না আর কি। অ্যান্ড পরে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে ইয়াস রাতের ঘোরাঘুরি মজা হবে দিনের ঘোরাঘুরি থেকে, অ্যান্ড লাইটিং গুলোও ভালো লাগবে, রাস্তার যে চলেন আমরা রাতেই যাই। তো সবাই মিলে প্ল্যান করে এখন হুটহাট একদম রেডি হয়ে, লিটারেলি 5 মিনিটে আমরা সবাই রেডি হয়েছি, রেডি হয়ে বের হয়ে গেলাম। অ্যান্ড লুক, এক লিফটের মধ্যে আমার হোল ফ্যামিলি মাশাল্লাহ। আর ওখানে সবাইকে একটু ভিডিও করছিলাম। বাপ্পি তো আরিশের সাথে অনেক দুষ্টামি করতেছিল, মারপিট করতেছিল, সেগুলো একটু ভিডিও করে দেখালাম আপনাদের সাথে। আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আজকের ব্লগটা দেখার পর সবাই একবার হলেও মাশাল্লাহ বলে দিবেন, ঠিক আছে? আর যেহেতু মোটামুটি ভালোই রাত হয়ে গেছিল, সো সিনজি পাওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছিল। পরে আমি বললাম যে চলো হেঁটিয়ে হাউজিংটা পার হই, তারপর মেন রোড থেকে আমরা সিনজি নিয়ে নেবো। বাট একটু হাঁটার পরেই সামনেই 2টা সিনজি একসাথেই পেয়ে গেলাম, পরে 2টা সিনজি নিয়ে নিচ্ছি আর কি। আর এই যে দেখেন এখানে জোড়ায় জোড়ায় হাঁটা হচ্ছে, আপ্পি আম্মু একসাথে, আমি বাপ্পি একসাথে। আর এই যে এখন আমি ফোন ধরে মইনকে দিয়ে দিলাম বাপ্পির সাথে। পরে হচ্ছে গিয়ে ভিডিও রেখে আমি আম্মু আপ্পি একসাথে লালা লালা করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি। খুবই মজা লাগতেছিল, কারণ এরকম ফ্যামিলি টাইম মানে খুব কম সময়ে আসে আমাদের ব্যস্ততার কারণে। আর আমরা 3 বোন থাকি 3 জায়গাতে, আমার বাপ্পি আম্মু থাকে এক জায়গাতে, কাজের ব্যস্ততার কারণে। অ্যান্ড এক একজনের হচ্ছে গিয়ে লাইফ লিডের পারপাসে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে আছি। সো এরকম একসাথে হওয়া সচরাচর হয় না। যখনই আমরা সবাই একসাথে হই তখনই আমরা ট্রাই করি যেন সবাই মিলে খুব বেশি মজা করতে পারি। সো সময়টাকে যেন নষ্ট না হয় ওই দিকে আমরা অনেক বেশি খেয়াল রাখি। সো সেজন্য এখন যেহেতু বাপ্পি আম্মুকে নিয়ে চিটাগাঙে আসতে পারছি, তাই আমি চাচ্ছিলাম যেন কোনো ট্যুর না দিলেও অ্যাটলিস্ট চিটাগাঙের মধ্যে আমরা একটু ঘোরাঘুরি করতে পারি। এই যে রাতে হুটহাট প্ল্যানিংয়ে বের হয়ে গেলাম, এগুলো আমাদের জন্য খুবই নর্মাল, বাট বাপ্পি আম্মুর তো সচরাচর এরকম রাতের বেলা বের হওয়া হয় না বা ফ্যামিলির সাথে হ্যাং আউট করা হয় না। তো সবকিছু মিলিয়ে বুঝতেই পারছেন আজকের এই ব্লগটা আমার কাছে কেন এত বেশি স্পেশাল। বাই দ্য ওয়ে, বলতে না বলতে আমরা চলে আসছি। অ্যান্ড আমি জানতামই না যে বারকোডের মধ্যে ম্যাজান পড়ছে, অ্যান্ড ম্যাজান অথেন্টিক যেটা এটা হচ্ছে গিয়ে বারকোডের মধ্যেটাই। বাপ্পিদের গাড়ি তো অনেক আগেই চলে আসছে, অ্যান্ড আমাদের গাড়ি আসতে একটু লেট হয়েছে, কারণ গাড়ি অনেক আস্তে আস্তে চালাচ্ছিল। পরে হচ্ছে গিয়ে আমরা 5 মিনিট পরে পৌঁছে, অ্যান্ড এসে দেখি আপ্পি রাজা হচ্ছে টেবিল দখল করে বসে আছে, কারণ ওখানে একটা টেবিল খালি হতে হতেই মানুষ বসে যায়। সো আপ্পিরা এখানে টেবিল দখল করে বসেছিল, পরে লাভ হয় নাই। পরে হচ্ছে গিয়ে আমি অন্য টেবিলে বসছি, কারণ ওই সাইডের ভিউটা বেশি ভালো ছিল, অ্যান্ড একটা কর্নারের মধ্যে ছিল। তারপর মেনু দিয়ে দিল, যেহেতু এখানে আমার আগে আসা হয় না, অ্যান্ড আপ্পিরা বেশ কয়েকবার আসছে। সো আপ্পিদেরকে বললাম যে তোমরা বুঝে হচ্ছে অর্ডার দিয়ে দাও। এই যে এখানে সবাই খুব চাঙ্গা মোডে থাকলেও আমার আরিশ পাখি খুবই লতভত মোডে ছিল, কারণ তার অনেক ঘুম পাচ্ছিল। আর তার ঘুমটা মেনলি অনেকক্ষণ আগেই পেয়েছিল, আমার আর আরিশের ঘুম 4টার দিকেই পেয়েছিল, বাট আমরা কেউই ঘুমাতে পারি নাই, না আরিশ না আমি। আর এই যে আমার হোল ফ্যামিলি আমরা এখন বসে গেলাম ম্যাজান খাওয়ার জন্য। আমরা মেয়ে পার্টি হচ্ছে গিয়ে এক পাশে বসেছি, আর ছেলে পার্টি সব আরেক পাশে বসেছে। আর এই যে আম্মুকে বললাম একটু হাসি দিতে ভিডিও করতেছি। আম্মু ফার্স্টে ভাবছিল যে ছবি তুলতেছি, বললাম যে আমি ভিডিও করতেছি। পরে আম্মু বললো ও আচ্ছা আচ্ছা সরি, আমি তো বুঝতেই পারি নাই। আর এখানে হচ্ছে সবার সাথে আমি টুকটাক একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর আপ্পির সাথে এখানে সিরিয়াস কোনো কিছু এটা নিয়ে ডিসকাশন করতেছিলাম। মানে আমি ভুলেই গেছি যে আমি ব্লগে শ্যুট নিচ্ছি। অ্যান্ড পরে আপ্পি আমাকে চোখ দিয়ে ইশারা দিয়ে বলে দিচ্ছিল যে দেখ তুই ভিডিও করতেছি। যাই হোক, আপনাদের পছন্দের সুন্দরী আপার সাথেও একটু ভিডিও নিয়ে নিলাম। আর ওই যে আরিশের মুড খুবই খারাপ ছিল, সো আরিশকে ভিডিও করে আমি মায়ের খাইতে চাই না। আর এই যে অপর পাশে হচ্ছে কি সব
ছেলে পার্টিগুলোও একটু ভিডিও নিচ্ছিলাম। আর এখন হচ্ছে গিয়ে আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম অধীর আগ্রহে। তো পরে হচ্ছে গিয়ে আমি যে ভিডিও করতেছি ওরা জানতো না, অ্যান্ড ভাইয়াকে পরে বললাম যে আমি ভিডিও নিচ্ছি। আর এখন দেখবেন আমার বাপ্পির দুষ্টামি। আমি বাপ্পিকে বলেছিলাম যে আমি শ্যুট নিচ্ছি, তোমার মানে ঘাটটা সোজা করো। আর এই যে অবস্থা, সে ইচ্ছা করে এমন করে, মানে যে একটা ছবি তুলতে বললে 100 একটা টেক নিতে হয়, 100টা পিক তুলে 2টা পিক ভালো আসে, এত নড়াচড়া করে ইচ্ছা করে ছবি তোলাতে ইচ্ছা করে আমাকে একটু ডিস্টার্ব করলো, এটাই তার মজা। আর এখানে হচ্ছে কি তুই জামাই শ্বশুর হচ্ছে চেয়ার্স করে পানি খাচ্ছে। সো আমি একদম মানে ভিডিও করতে করতে ওরা চেয়ার্স শেষ করে ফেলতেছিল, অ্যান্ড আমি বলতেছিলাম তোমরা আর কিছু পাও না, তোমরা চেয়ার্স করে পানি খাচ্ছ, অ্যাটলিস্ট বুরহানিটা চেয়ার্স করো। আর বুরহানির বোতলগুলো আমার কাছে এত বেশি কিউট লাগছে। তো এখানে বুরহানি 4টা, বাকি সবাই খাবে। আর আমি আর আপনি তো বুরহানি খাই না, সেই জন্য হচ্ছে কি আমরা খাবো না আর কি। আর আরিশ তো অলরেডি তখনই হচ্ছে ঘুমাই যাচ্ছিল, আরিশকে কোনো রকম একটু সজাগ করে রাখা হয়েছে। আর এর মধ্যে আমাদের খাবার চলে আসছে, খাবারটা দেখে অনেক ইয়াম্মি লাগতেছিল। সো এটা জাস্ট ফ্লেভারটা একটু ডিফারেন্ট, দ্যাটস ইট আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। চিয়া ওভারঅল ভালো ছিল, অ্যান্ড এরকম মাটির পাত্রে খাওয়ার যেটা অন্যরকম ফিলিংস সেটা পাচ্ছিলাম আর কি। ভালোই লাগতেছিল সবকিছু মিলে। আর ফ্যামিলির সাথে থাকলে না মানে পচা খাবার খেলেও খুব ভালো মনে হয়, এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। তো এখানে হচ্ছে কি সবার পার্সোনাল গরু মাংস ছিল, আর হচ্ছে কি বুটের ডাল দিয়ে যে গরু মাংসটা সেটাও ছিল 2 পাতিলের মতো, অ্যান্ড এগুলাই শেষ করতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আর লাস্ট টাইম এসে নাকি বাপ্পির মাটির পাত্রে খেতে অনেক প্যারা হয়ে যাচ্ছিল, সেই জন্য বাপ্পিকে আবার প্লেট দেওয়া হলো। অ্যান্ড বাপ্পির হচ্ছে কি গরু মাংসের পিসগুলো পছন্দ হয় নাই, পরবর্তীতে আবার চেঞ্জ করে এনে দেওয়া হয়েছে আর কি। যাই হোক, এখন হচ্ছে কি আমরা সবাই খাওয়া দাওয়া করবো, অ্যান্ড খাওয়া দাওয়া করার পর আমাদের টাইমটা আরও বেশি ভালো গিয়েছে, সেটা একটু পরেই দেখতে পারবেন। আচ্ছা বলেন তো এখন পর্যন্ত ব্লগটা কে কে দেখছেন? আমি না অনেক দিন পর, অনেক দিন হবে না, অনেক মাস পর অনেক বড় একটা ভিডিও দিয়েছি। সবসময় তো 9 থেকে 10 মিনিটের ব্লগ দেওয়া হয়, বাট আজকেটা একদম 14 মিনিট হয়ে গেল। কার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অ্যাকচুয়ালি আপনারা কিছু মানুষ পছন্দ করেন ছোট ছোট ব্লগ, আবার কিছু মানুষ পছন্দ করেন একদম বিস্তারিত অনেক বড় ব্লগ, অ্যান্ড মাঝখানে হচ্ছে গিয়ে আমরা টেনশনে পড়ে যাই যে ছোট ব্লগ দেবো না বড় ব্লগ। তো যাই হোক, এই হলো অবস্থা আর কি। আর এখানে হচ্ছে কি আমরা খুবই মজা করে খাওয়াটা কমপ্লিট করলাম। আর একদম বের হয়ে যাওয়ার সময় দেখলাম যে এখানে অনেক পুরানো কিছু জিনিস আছে। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার আগে আমি সম্পূর্ণ রেস্টুরেন্টটা একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছি, যদিও এটা পোর্ট্রেট মোডে নেয়া, তাও শেয়ার করে দিলাম। আপনারা যারা নতুন আসতে চান তারা যেন ভাইবটা বুঝতে পারেন। আর ওই দিন না ঠান্ডাটা মোটামুটি ভালোই ছিল, এত ঠান্ডা লাগতেছিল। আর খাওয়ার পরই আমার আর বাপির এত চায়ের ক্রেভিং হচ্ছিল, পরে হচ্ছে কি ভাবলাম যে একটু চা খাই বারকোটের মধ্যে থেকে। আর এখানকার চাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর ওই তো ভাইয়া ওখানে চায়ের অর্ডার দিচ্ছিল, আমরা এখন 4 জন মিলে চা খাবো। সো আম্মু আর ভাইয়া হচ্ছে চা খায় নাই, কারণ তারা বুরহানি খেয়েই নাকি ফুল, তারা আর চা খাবে না। সো এখন আমরা বাকি সবাই হচ্ছে চাটা খাবো। চাটা খুবই মজা ছিল, আর চা খেতে খেতে এখানে আমরা অনেক আড্ডা সাড্ডা দিয়েছি, অনেক মজা করেছি। আর তখন আরিশের ঘুমও পালাই গেছে, কারণ হচ্ছে কি সবাইকে দাঁড়ায় থাকতে দেখে, আড্ডা দিতে দেখে আরিশ নিজেও অনেক বেশি হ্যাপি হয়ে যাচ্ছিল। আর এই তো এখানে ভাইয়া যেহেতু চা খায় না, সো বুরহানির সাথে আমার সাথে চেয়ার্স করলো, আর সবার সাথে আমি একটু চেয়ার্স করে নিচ্ছি। আম্মু চা খায় নাই, সো আম্মুকে আমি লুপ দেখাচ্ছিলাম যে অনেক বেশি মজা চাটা, ভাইয়াকেও লুপ দেখাচ্ছিলাম যে কি শান্তির চা, কি মজার চা, দুষ্টামি করতেছিলাম আর কি। আর আম্মু তো এক পাশে বসে বসে তার নাতিকে নিয়ে অবসেসড ছিল। বেসিক্যালি আম্মু অবসেসড উইথ তার নাতি ঠিকঠাক আছে কিনা, সোটাটা ঠিকভাবে পরা কিনা, মাস্ক পরা কিনা, তার ঠান্ডা লাগছে কিনা, তার পায়ে ব্যথা করছে কিনা, কোলে উঠতে চায় কিনা, সব কিছু আম্মু খেয়াল রাখতেছিল। আর আমার আরিশ পাখি একটু পর এসে আম্মুকে বলতেছিল, নানু তুমি অনেক ভালো, তোমাকে অনেক ভালোবাসি। এই হলো অবস্থা। তার ব্যাঙের মতো লাফানো তো দেখতেই পারছেন। সে অনেক হ্যাপি হয়ে গেছিল আমাদেরকে এনজয় করতে দেখে। আর বাচ্চারা কিন্তু যা দেখে তাই শিখে, যখন দেখে তার ফ্যামিলি হ্যাপি তখন সেও হ্যাপি হয়ে যায়। এটাই হচ্ছে কি একটা মেন্টাল গ্রোথ একটা বেবি। যাই হোক, খাওয়া দাওয়া সেই সোনার বাংলাদেশ বাসায় পৌঁছাতে আমাদের 12টা বেজে যায়। আর এখানে যাওয়ার সময় আবারও আমরা 2টা সিঞ্জি নিয়ে নিলাম। এই যে ভাইয়াদের সিঞ্জিটা আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, কারণ ভাইয়া বাপ্পির জন্য সুপারি কিনতেছিল। আর আমরা বেশ কিছুক্ষণ নিচে হাঁটাহাঁটি করি বাসার সামনে এসে। সো এইভাবেই কেটে যায় আমাদের আজকের দিনটা। সো আজকের স্পেশাল ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।